মুয়াজ আর ওমর অনেক হাম্বল মানুষ, হ্যাঁ। ওরা ওরা খালি সারাক্ষণ বলতেছে আমি পারি না পারি না, হ্যাঁ তাও চান্স পেয়ে গেছি। আসলে ব্রিলিয়ান্ট যেগুলা থাকে হিপোক্রেট, হ্যাঁ এরা সারাক্ষণ এমনিই কথা বলে যে হ্যাঁ আরে আমি তো পড়াশোনা না করে চান্স পাইছি। যাই হোক, তো এসিএস কেন, এসিএস এর কোর্স তোমরা কেন কেন তোমরা অলরেডি সবাই জানো, যারা ইঞ্জিনিয়ারিং করছো, মেডিকেল আসো বা একাডেমিক লাইফটা এসিএস এর সাথে পার করছো, এফআরবিতে ছিলা, তোমরা অলরেডি জানো যে এসিএস এর ক্লাসের কোয়ালিটি কেমন হয়। এবং একটা ধারণাই এরকম আছে যে অনলাইন মানেই হচ্ছে এসিএস, আর বাকি আছে অফলাইন। সো অফলাইনের যে ক্লাসগুলো হয় সেগুলো তোমরা অলরেডি জানো যে একাডেমিকে যখন পড়ে আসছো তখন নিজেরাই বুঝছো যে আসলে অফলাইনের ক্লাস আর অনলাইনের ক্লাসের মধ্যে পার্থক্য কি। যারা নিজেরা সিনসিয়ার থাকো অনলাইনে কিন্তু অনেক টাইম সেভ হয়, এবং আসলে কম সময়ের মধ্যে অনেক বেশি আউটপুট নিয়ে আসা যায়। তোমার যাতায়াতের ঝামেলা থাকছে না, ক্লাসের মধ্যে ডিস্ট্রাকশন কম। তো সব কিছু মিলায়ে আসলে যখন অনলাইনে পড়াশোনা করছো এবং ওই ফোকাসড ওয়েতে আমরা যেভাবে করে গাইড করব সেভাবে করে যদি জাস্ট ফলো করে যেতে পারো ইনশাল্লাহ, তাহলে কিন্তু তোমার জন্য একটা বেস্ট রেজাল্ট আমরা ইনশাল্লাহ নিয়ে এসে দিতে পারবো। ঠিক যেমনটা এসিএস গত বছর ইঞ্জিনিয়ারিংয়ে ছিল, মেডিকেলে ছিল, ভার্সিটিতে ছিল, এবং খুবই সাকসেসফুল রেজাল্ট নিয়ে স্টুডেন্টরা বের হতে পারছে। ঠিক একইভাবে আমরা এসিএসে এবার প্রথমবারের জন্য আইবিএ কোর্সটা শুরু করছি, এবং আশা করছি যে তোমাদেরকে আমরা একটা বেস্ট রেজাল্ট নিয়ে এসে দিতে পারবো। ওকে, সো আমরা চলো এরপরে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টগুলো দেখে নেই, যে ম্যাথ কারা কারা ক্লাস নেবে, ফিজিক্স বলে ফেলতেছি, ম্যাথ কারা কারা ক্লাস নেবে, তারপরে অ্যানালিটিক্যাল কারা, ইংলিশ কারা ক্লাস নেবে। সো ম্যাথে আসি হচ্ছে আমি থাকবো এবং তোমাদের সবার প্রিয় মুয়াজ ভাই থাকবে। আমরা হচ্ছে ম্যাথের মধ্যে ওমর, মুয়াজ, আমরা কি কি পড়বো এখানে? কি আমরা সেই বহুপদী তারপরে ম্যাট্রিক্স হুম নির্ণয় এগুলো করবো কিনা? আচ্ছা, সো এখন আমি যদি কয়েকটা চ্যাপ্টারের তোমাদেরকে নাম লিখে দেই তাহলে তোমরা নাম জিনিসগুলো আরো লেখা না, ভালো আমরা এখান বুঝতে থেকে পারবা। রুটিন দেখতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখান থেকে চলো আমরা এখন রুটিনটাতে যাই। রুটিনটা ওটা দেখলে বের করা আছে না? তোমরা দেখবা যে আমরা আমাদের এসিএস আইবিএ কোর্সটাতে আমরা আগে আমাদের প্র্যাকটিস শিট একটু দেখাই ফেলি। আচ্ছা হ্যাঁ, তো দেখো এটা হলো গিয়ে আমাদের এসিএস এর প্র্যাকটিস ম্যাটেরিয়াল। এই জিনিসটার জন্য আমরা লাস্ট 3-4 মাস একদম দিনরাত কাজ করতেছি ভাই। সো দেখো এটা হলো গিয়ে আমাদের চ্যাপ্টার 1। এইখানে আমরা কি এই বইটা কি জন্য স্পেশাল আমি এখন তোমাদেরকে একটু ডিটেইলে আলোচনা করব। দেখো এটা হলো আমাদের চ্যাপ্টার 1, যেটা চ্যাপ্টার 1টা আমি প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা টপিক কি 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 টাইপের প্রশ্ন আসতে পারে, প্রত্যেকটা জিনিসকে আমি আলাদা 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 সাব টপিকের মধ্যে হলো গিয়ে ডিভাইড করছি। দেখো 1 নম্বর চ্যাপ্টারের ফার্স্ট যে পার্টটা সেটার নাম হলো অড ইভেন। তোমরা যদি উপরে দেখো, এই যে দেখো এখানে আমাদের টেবিল অফ কন্টেন্টসটা আছে। দেখো এটা হলো চ্যাপ্টার 1, এটা জাস্ট, এটা কিন্তু নট দ্য ফুল বুক, এটা জাস্ট চ্যাপ্টার 1। 1 নম্বরে হলো অড ইভেন্ট, ট্রুথ কন্ডিশন, এইগুলো। সো এখন দেখো আমি যদি তোমাদের একটু অড ইভেন্টটা নিয়ে আলোচনা করছি, দেখো এইখানে আমার হলো গিয়ে বেসিক আলোচনা, তোমাদের অড ইভেন্টের ম্যাথ অ্যান্সার করার জন্য কি কি ধরনের বেসিক হলো গিয়ে জানতে হবে এইখানে, তার A to Z আমাদের হলো গিয়ে এইখানে সব ডিসকাস করা আছে, একদম টেবিল চার্ট সহ সব কিছু ডিসকাস করা আছে। এরপরে দেখো আমরা কি করব, এরপরে আমরা এইখান থেকে প্রিভিয়াস ইয়ারে কি কি প্রশ্ন আসছে, এই যে দেখো এই অংশটা যে আমরা পড়লাম, এইখান থেকে দেখো আমাদের একদম প্রিভিয়াস ইয়ারে কি কি প্রশ্ন আসছে, আইবিএ বিবিএ এত, বিবিএ এত, আইবিএ এমবিএ এত, একদম দেখো টোটাল এরকম 11টা প্রশ্ন আমাদের আছে, ঠিক আছে। দেখো ইনক্লুডিং বিওপি। এরপর আমরা কি করছি, দেখো আমাদের এই প্রশ্নগুলো কিন্তু এই চ্যাপ্টারের এই অংশ থেকে আইবিএ বা বিওপিতে বিগত বছরগুলোতে আসছে। এরপরে আমরা দিয়ে দিছি এখানে অ্যান্সার কি, নেক্সট পেজে হলো গিয়ে পাস্ট পেপারে কি যে প্রশ্নগুলো ওইগুলোর এক্সপ্লেনেশন। দেখো আমাদের এক্সপ্লেনেশনটার পিছনে আমরা অনেক অনেক এফোর্ট দিছি এক্সপ্লেনেশনটার পিছনে। আই এক্সপেক্ট তোমরা যদি জাস্ট এই এক্সপ্লেনেশনগুলো দেখো এটা তোমাদের জন্য মোর দেন এনাফ হবে। দেখো আমাদের এক্সপ্লেনেশনগুলো অনেক হলো গিয়ে বিস্তারিতভাবে আমাদের এক্সপ্লেনেশনগুলো আলোচনা করা আছে। ওকে ঠিক আছে, তো দেখো আমি ফার্স্টে কি পড়লাম, আমি ফার্স্টে হলো গিয়ে বেসিক পড়লাম, দেন আমি এই চ্যাপ্টারের এই অংশ থেকে আইবিএতে কি কি প্রশ্ন আসছে ওইটা দেখলাম। বাট দ্যাটস নট এনাফ। এরপরে আমি কি করবো, এরপরে আমি হলো গিয়ে প্র্যাকটিস করবো আর এই চ্যাপ্টার থেকে। এই যে দেখো এক্সপ্লেনেশনগুলো দেখছো, অনেক বিস্তারিত এক্সপ্লেনেশন। হ্যাঁ এইখানে দেখো, এখানে আমার হলো গিয়ে প্র্যাকটিস কোশ্চেন। আমি কিন্তু এখনো ওই যে 1 নাম্বার টপিক অড ইভেনে আছি, ঠিক আছে। দেখো এখন আমাদের এইগুলো হলো আমি গিয়ে যদি প্র্যাকটিস করি, দেখো মোটামুটি অনেকগুলো প্রশ্ন আছে, তাহলে আই হোপ, আই এক্সপেক্ট, আই বিলিভ তোমাদের আইবি এর যে ম্যাথের জন্য আর কোনো কিছুই লাগবে না। তো দেখো এটা হলো গিয়ে প্র্যাকটিস কোশ্চেন, দেন এরপরে দেখো এরপরে হলো গিয়ে ট্রুথ কন্ডিশন, এটা আরেকটা টপিক। এইখান থেকেও ফার্স্টে বেসিক আলোচনা আমি করলাম, দেন এইখান থেকে হলো গিয়ে বিগত বছরের যে প্রশ্নগুলো আলোচনা করলাম, এক্সপ্লেনেশন দিলাম। এরপর দেখো এইখান থেকেও আমরা হলো গিয়ে প্র্যাকটিস প্রবলেমগুলো আলোচনা করলাম। এই দেখো প্র্যাকটিস প্রবলেম। এরকম ভাবে প্রত্যেকটা চ্যাপ্টার আমরা এরকম ভাবে বিস্তারিতভাবে আলোচনা করে একটা পিডিএফ বানাইছি, যেই পিডিএফটা আমরা আমাদের স্টুডেন্টদেরকে হলো গিয়ে দিয়ে দিব।
ওকে ওকে, তো আমি হচ্ছে তোমাদেরকে একটু যদি মাইক মেইলে মাইক কি যাই। অন করা আছে নাকি ভাই দেখুন তো। ও না, এটা না। হ্যাঁ, আমি যদি একটু তোমাদেরকে রুটিনটা দেখাই, দেখো আমাদের রুটিনে এমনিতে আমাদের টপিকগুলা কি কি ছিল, টপিকগুলা যদি একটু মুয়াজ এসে আলোচনা করো, নাম্বার থিওরি হ্যাঁ দেখো, ক্লাস 1 2 3। আমরা একদম হলো গিয়ে এই যে দেখো, এটা হলো আমাদের 1 নাম্বার উইক, আমাদের ক্লাস স্টার্ট হবে 14 সেপ্টেম্বর থেকে। 1 নাম্বার উইকের মধ্যে 3টা ক্লাস আছে ম্যাথের। 3টা ক্লাস মিলে আমি তোমাদের 1 নম্বর যে চ্যাপ্টারটা ওইটা পড়াবো। ওই চ্যাপ্টারটার মধ্যে আমরা যত ধরনের বেসিক আলোচনা, ম্যাথের যত প্রকারের বেসিক নলেজ হতে পারে, যত প্রকারের শর্টকাট ক্যালকুলেশন হতে পারে, এই সব কিছু আমি এই যে 1 নম্বর উইকটার মধ্যে আলোচনা করব। এই জিনিসগুলো যদি তোমরা ভালো মতো বুঝো, তাহলে এরপরের উইকগুলোতে কিন্তু তোমাদের জন্য ম্যাথগুলো করা আরও অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। সো দেখো, 1 নম্বর উইকে আমি আলোচনা করলাম হলো গিয়ে নাম্বার থিওরি নিয়ে। এরপরের উইকে তোমাদের সাথে ক্লাস নিবে হলো গিয়ে মাসরুর ভাই, উনি নিবে হলো গিয়ে ফ্র্যাকশন, অ্যাভারেজ আর এজ। এরপরের উইকে আমি আবার আসবো। এরপরের উইকে দেখো যে পার্সেন্টেজ 1 2 3, একটা চ্যাপ্টারের উপরে ক্লাস নিব হলো গিয়ে 3টা। এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তুমি যদি আমাকে বলো যে ভাই মানে আমার যে ফুল সিলেবাস আইবিএর, এই ফুল সিলেবাসের কোন চ্যাপ্টারটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি বলবো হলো গিয়ে পার্সেন্টেজ চ্যাপ্টারটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ এইখানে আমরা এমন এমন জিনিস শিখি যেই জিনিসগুলো আমাদের এই চ্যাপ্টারে তো হলো গিয়ে লাগে, এরপরে হলো গিয়ে প্রফিট লসেও লাগে, এরপরে হলো গিয়ে স্পিড ডিস্টেন্সে লাগে, এরপরে আমার জিওমেট্রিতে লাগে। ঠিক আছে, তো এই এই যে চ্যাপ্টার, এই যে দেখো, এই উইকের ক্লাসগুলা আর এই উইকের ক্লাসগুলোর মধ্যে আমি যা শিখবো, ওই জিনিসগুলো কিন্তু আমার মানে আমার ফুল আইবিএ প্রিপারেশনের ক্ষেত্রেই কাজে লাগবে। এরপরে দেখো কি আছে, এরপরে আছে আমাদের প্রফিট লস, ঠিক আছে, এরপরে আমাদের আছে ইন্টারেস্ট, তারপর আছে হলো গিয়ে ওয়ার্ক ডান প্রবলেমস, তারপর আছে হলো গিয়ে এই রেশিও। এখানে একটু বলে রাখি, এই ওয়ার্ক প্রবলেমস কিন্তু এই যে কাজ শক্তি ক্ষমতা অধ্যায় করছো, জানো তো তল বরাবর লোক খেটে গেল না না কৃত না, কাজ কত, এরকম টাইপের কাজ না কিন্তু। এগুলা কিন্তু যে এইখানে আমার হলো গিয়ে এতজন লোক কাজ করতেছে, তারপর 20 দিন পর হলো গিয়ে 10জন লোক চলে গেল, ঠিক আছে, এই টাইপের যে ম্যাথগুলো আমরা যে অনেক আগে পড়ছিলাম, 8 9 10-এ পড়ছিলাম। তারপর হলো গিয়ে রেশিও প্রপোর্শনের যে ম্যাথগুলো আমাদের, অনুপাত সমানুপাতের ম্যাথ, তারপর স্পিড ডিস্টেন্স টাইম। এই স্পিড ডিস্টেন্সের মধ্যে আবার কিন্তু ওই যে কি বলে এগুলাকে, নিউটনের সূত্র, এগুলা কিন্তু নাই। এইখানে হলো গিয়ে জাস্ট আমার 2টা ট্রেন যাচ্ছে, একটা লোক যাচ্ছে, ঠিক আছে, এই ধরনের ম্যাথগুলা, গতিশক্তির ম্যাথগুলো। ঠিক আছে, তো দেখো এই আমি তোমাদের সাথে মোটামুটি অনেক কিছু আলাপ করলাম। একটা চ্যাপ্টারও কি তোমাদের কি মানে মনে করো এরকম আছে যে অনেক ডিফিকাল্ট, বা যেগুলোতে আমার ইন্টারের উচ্চতর গণিতের যেই জ্ঞান ওইটা লাগে, একটাও নাই। প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু আমাদের ক্লাস 8 9 10-এর মধ্যেই ছিল। ঠিক আছে, সো এটাই হলো আমাদের আইবিএম ম্যাথের হলো কি ওভারঅল ওকে, গাইডলাইনটা। তো আমরা এবার যদি পরে ওকে, আচ্ছা, আরেকটা প্রশ্ন। তো একটা একটা স্টুডেন্ট লিখছিল, আমি একবার বলছি আমি অ্যান্সার করছি 19টা, আরেকবার বলছি আমি অ্যান্সার করছি 14টা। দেখে আমি টোটাল কয়টা অ্যান্সার করছি দেখা যায়। আমি এটা 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 অনেক স্টুডেন্টেরই প্রশ্ন থাকে। আমি টোটাল ম্যাথে অ্যান্সার করছি 19টা, ইংলিশে অ্যান্সার করছি টোটাল, কতটা, 25টার মধ্যে না? হ্যাঁ হ্যাঁ, 25টার মধ্যে। আর ইংলিশও 25টার মধ্যে হলো গিয়ে মাত্র 14। আর অ্যানালিটিক্যাল আমি অ্যান্সার করছি হলো 18, 20টার মধ্যে। ঠিক আছে, তো এই এই জিনিসটা কিন্তু অনেক স্টুডেন্টেরই প্রশ্ন থাকে। তো এই জিনিসটা আমি উত্তর দিয়ে দিলাম। অ্যানালিটিক্যালে ফাটাই ফেলছে দেখছো। 2 নাম্বার Okay. পাজলটা পারছি। আচ্ছা, বইগুলা কিন্তু হার্ড কপি না, এগুলা জাস্ট আমাদের অনলাইন যে কোর্স আছে সেগুলোর সাথে তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবা। ওকে, সো এরপরে ইংলিশ ডিপার্টমেন্ট, ইংলিশ। সো ইংলিশ ডিপার্টমেন্টে আছি আমি আর ওমর। সো আমরা হচ্ছে মানে নর্মালি ওমর কিছুক্ষণ আগেই বললো ভোকাবুলারি নিয়ে, যে কিভাবে মানে ভোকাবুলারিটা ইম্প্যাক্ট পড়ে বা কিভাবে ভোকাবুলারিটা পড়তে হয়। সো আমরা হচ্ছে ইংলিশ লেকচারটাকে ওইভাবে সাজাইছি যাতে করে হচ্ছে তোমরা জাস্ট নট অনলি যে শুধু গ্রামার পড়তেছো বা কমিউনিকেটিভ ইংলিশ আমরা যেটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলে পড়ে আসছি সেই জিনিসগুলা, ওইভাবে না, আমরা এমনভাবে সাজাইছি যাতে করে হচ্ছে তোমরা যাতে হচ্ছে একদম জিরো থেকে, যদি তুমি হচ্ছে একদম জিরো থেকে তোমার প্রিপারেশনটা স্টার্ট করো, তাহলে যাতে করে হচ্ছে তুমি অ্যাডভান্স লেভেলে চলে যেতে পারো এবং তুমি আইবি এর ইংলিশ কোশ্চেনটা যাতে ক্র্যাক করতে পারো, সেটা হচ্ছে বিষয়। আর ওমর। আচ্ছা, সো আমি মোটামুটি যখন স্টুডেন্ট ছিলাম তখন হচ্ছে ইংলিশ নিয়ে একটু প্যারা খেতাম, এবং যখন আমি আলটিমেটলি টিচার হয়ে যাই তখনও দেখলাম স্টুডেন্টরা প্যারাটা খাচ্ছে ইংলিশ নিয়ে, যে হ্যাঁ ইংলিশে তো ভাইয়া আমি অলওয়েজ ক্লিফস টোয়েফেল বইটা পড়ে আসছি, ক্লিফস টোয়েফেলের ছোট্ট ছোট্ট এক্সাম্পল পড়ে আসছি, অ্যান্ড আইবিএতে গিয়ে যখন আমি দেখতেছি যে এত কঠিন কঠিন সেন্টেন্স কমপ্লিশন, এত কঠিন কঠিন সেন্টেন্স কারেকশন, তখন আমি কি করব? সো এইটা রিলেট করতে একটু প্যারা খায়, এটা আমার নিজেরও আমি গত কয়েক বছর ধরে পড়িয়ে আসছি, আমি নিজে ফিল করতাম যে স্টুডেন্টের প্যারাটা, অ্যান্ড সেই জন্য আমি পার্সোনালি মাসরুর ভাইয়াকে আস্ক করি, ভাই আমি কি
ইংলিশ ম্যাটেরিয়াল বানানোর সময় আমি অনেকজন আইবিএ জুনিয়রদেরকে নিজে প্রুফ রিড করে এটা বানিয়েছি। সো তখন আমি আসলে ফ্রিডমে পাবো কি না, যেখানে হচ্ছে কি আমি নিজের মতো করে ম্যাটেরিয়ালগুলো বানাতে পারবো। সো পরবর্তীতে ওয়েন আই গট দ্য অ্যাপ্রুভাল, আমি 30টা লেকচার শিট বানানোর করি, আমি যেটা দেখাচ্ছি না তোমাদের, বাট এখানে শুধুমাত্র ওই যে ক্লিফ স্টোফেলের যে গ্রামার এগুলো আমি কভার করিনি, ডেফিনেটলি সেগুলো কভার করছি, বাট তার সাথে সাথে তোমাদের জিম্যাট নিয়ে অনেকে প্যারা খাওয়া, ভাই আমি জিম্যাট তো সলভ করতে পারি না, ক্লিফ স্টোফেল পড়ে গেছি, এরপর জিম্যাট পারতেছি না। সেই জন্য ডেডিকেটেড সেন্টেন্স কারেকশনের জন্য 5টা ক্লাস, যেই 5টা ক্লাসে তোমরা অ্যাডভান্স টু একদম বেসিক টু অ্যাডভান্স এগুলো করলে আই এম প্রিটি শিওর যে তুমি অ্যাটলিস্ট আইবিএর নতুন কোশ্চেনে প্যারা খাবা না, এটা আমি কনফিডেন্ট। আচ্ছা ভাই, ভোক্যাবুলারি নিয়ে বলেন। সো ভোক্যাব নিয়ে লাইক অলরেডি রুটিন দেখে ফেলছো, ভোক্যাব নিয়ে ক্লাস হবে 3টা, তারপর সেন্টেন্স কমপ্লিশন নিয়ে ক্লাস হবে 5টা, অ্যানালজি নিয়ে ক্লাস হবে। সো এতগুলো ক্লাস করার পরে আই হোপ যে ক্লাসগুলো অ্যাটেন্ড করার পরবর্তীতে তুমি অনেকগুলো ভোক্যাব শিখবে। আমি এমন না যে বলবো এই ওয়ার্ডটা হবে না, আমি এই ওয়ার্ডটার মিনিং বললো, এই ওয়ার্ডটা কোথায় ইউজ করা সেগুলো বলে দিব, প্রত্যেকটা অপশন কেন হবে না সেগুলো বলে দিব। সো আলটিমেটলি ইংলিশ নিয়ে আমি নিজের মতো করে এখানে ফ্রিডম নিয়ে শিটগুলো করছি উইথ দ্য হেল্প অফ ডেফিনেটলি সাম অফ দ্য আইবিআইটস। অ্যান্ড পরবর্তীতে আই এম ভেরি কনফিডেন্ট যে এই 30টা ক্লাস করার পরে ইংলিশে অ্যাটলিস্ট যারা বেসিকে আসো প্যারা খাচ্ছ, এই প্যারাটা আই হোপ খাবা না। দেয়ার ইজ দ্যাট। আর হচ্ছে গিয়ে ওই যে লেকচার শিট যেগুলো বললাম যে প্রথম 10 থেকে 12টা গ্রামার নির্ভর যে ক্লাসগুলো, সেখানে আমি হচ্ছে প্রত্যেকটা টপিকের পাশাপাশি মোয়াজ যেভাবে বললো যে অড নাম্বার ইভেন নাম্বার পার্সেন্টেজ করার পরবর্তীতে হচ্ছে গিয়ে পাস্ট পেপার পাচ্ছ, প্র্যাকটিস কোশ্চেন পাচ্ছ, এই প্র্যাকটিস কোশ্চেনগুলোর আমি হচ্ছে গিয়ে অ্যাডভান্স রাখার ট্রাই করছি, একদম বেসিক টু অ্যাডভান্স, যাতে পরবর্তীতে ওই টপিকটা থেকে আর প্যারা খাওয়ার মতো কোশ্চেন তুমি না ফেস করো পরে গিয়ে। অলরাইট, নাও উই সি অ্যানালাইটিক্যাল নিয়ে ক্লাসগুলো নিয়ে থাকবো আমি আর মোয়াজ। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে তোমাদের অনেকে আস করতেছিল যে ভাইয়া মানে দিস ইজ আ বিবিএ ক্লাস, বিবিএ একটা কোর্স, মোস্ট অফ দ্য ক্লাসেস হচ্ছে গিয়ে আমি এবং মোয়াজ কভার করে থাকবো, ডেফিনেটলি মাসুর ভাইয়া, জয়নাল ভাই আমাদের গাইড করে থাকবেন, তারা তোমাদেরকে ডেফিনেটলি অনেক কিছুই কভার করে থাকবে, বাট অ্যারাউন্ড 80% to 90% ক্লাস আমরাই নিয়ে থাকবো। অলরাইট, সো অনেকেই বলতেছিল যে বিবিএ কোর্স নিয়ে হচ্ছে গিয়ে যে ভাইয়া বিবিএ কোর্সে হচ্ছে গিয়ে এমবি ইনস্ট্রাক্টর ডেফিনেটলি দে হ্যাভ অলরেডি গটেন ইন সেম প্রসিডিতে যায়। সো ইটস নট এনিথিং যে বিবিএ এমবিএ, বাট হ্যাঁ তোমাদের ডিমান্ড অনুযায়ী বিবিএ কোর্সে মোস্ট অফ দ্য ক্লাসেস আমি আর মোয়াজ কন্ডাক্ট করবো, আমাদের উপর একটু প্যারা যাবে, বাট আই হোপ দে উইল বি গাইডিং আস থ্রু। অ্যান্ড অলরাইট, অ্যানালিটিক্যাল নিয়ে ওকে, তো আমরা চলো হলো গিয়ে ফার্স্টে দেখি আমাদের অ্যানালিটিক্যাল পার্টে কী কী জিনিস আসে। আমাদের কিন্তু অলরেডি হলো গিয়ে মাসরুর ভাই অ্যানালিটিক্যাল পাজল নিয়ে আলোচনা করছে। এর বাইরে আমাদের আসে হলো গিয়ে ডেটা সাফিসিয়েন্সি। আমি এটার তোমাদেরকে একটা খুবই সহজ এক্সাম্পল দিয়ে বোঝাই। ডেটা সাফিসিয়েন্সির মধ্যে যে প্রশ্নটা, এটা কীরকম প্রশ্ন আছে দেখো। আমি তোমাকে বললাম জাস্ট আমি তোমাকে একটা ইনফরমেশন দিলাম, a + b = 8। এটা দিয়ে আমি তোমাকে জিজ্ঞেস করলাম হোয়াট ইজ দ্য ভ্যালু অফ a and b। দেখো তো, ইজ দ্য ইনফরমেশন এনাফ টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ a and b? দেখো আমার কাছে জাস্ট একটা লাইন আছে, a + b। এইটা দিয়ে কি আমি a এর মান কত, b এর মান কত আনতে পারবো? আমি কিন্তু আনতে পারবো না। আমাকে হলো গিয়ে ডেটা সাফিসিয়েন্সি যে প্রশ্নগুলো, এটাই অ্যাস্ক করে যে আমার কাছে যেই ইনফরমেশনগুলো আছে দেওয়া, ওইটা দিয়ে কি আমি a আর b এর ভ্যালু আনতে পারবো নাকি আনতে পারবো না। আমাকে কিন্তু এটা জিজ্ঞেস করবে না a এর মান কত, b এর মান কত, আমাকে জিজ্ঞেস করবে এই যে ইনফরমেশনটা আমাকে দেওয়া, ওইটা দিয়ে আমি a এর মান আনতে পারবো কিনা, b এর মান আনতে পারবো কিনা। এখন দেখো, এটার সাথে যদি আমি আরেকটা ইকুয়েশন দিয়ে দিই, a - b = সাপোজ 2। দেখো এই যে ইনফরমেশনটা আছে, এখন দেখো এই দুইটা ইনফরমেশন ইউজ করে কিন্তু আমি a আর b এর মান কত এই দুইটা আনতে পারবো। ঠিক আছে, সো আমি খুবই বেসিক একটা এক্সাম্পল দিলাম, বাট আমাদের যেই হলো গিয়ে ডেটা সায়েন্স যে প্র্যাকটিস প্রবলেমগুলো, এগুলো হলো গিয়ে মোরলেস এরকমই, মানে অনেক ডিফিকাল্ট জিনিসও আসবে সামনে, বাট আমরা তো আছি, আমরা তোমাদের সাথে ডিফিকাল্ট জিনিসগুলো নিয়ে আলোচনা করবো। এরপরে আসে ক্রিটিক্যাল রিজনিং, এটা নিয়ে তোমার সাথে আলাপ করবে আমার ভাই। ক্রিটিক্যাল রিজনিং অলরেডি তোমরা ফেস করছো পোটেনশিয়াল আইবিএট এক্সামে, দেখতে পারছো ক্রিটিক্যাল রিজনিং অতটা কঠিন না। নাম শুনে যেমন মনে হয় যে ক্রিটিক্যাল রিজনিং মনে হয় কতই না ক্রিটিক্যাল, আসলে একদমই ক্রিটিক্যাল না। এখানে এখন আজ করে যেমন মুয়াজ যে ধরনের কালারটা পরে আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সো লেটস সে আমি বললাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পরে শুধু অল দ্য ইউভেন্টাস প্লেয়ার ওয়্যার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অ্যান্ড পরবর্তীতে আমি আজ করলাম মুয়াজ কি ইউভেন্টাসের ফুটবল প্লেয়ার, রাইট? এটা মোটেও অ্যান্সার হবে না, কারণ হচ্ছে গিয়ে অল দিয়ে আমি শুধুমাত্র ইউভেন্টাস প্লেয়ারের মধ্যেই আছি, বাট যদি আমি বলি অনলি ইউভেন্টাস ফুটবল প্লেয়ার্স ওয়্যার হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, পরবর্তীতে আসলাম মুয়াজ হচ্ছে গিয়ে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক পরে আছে, তাহলে কি মুয়াজ কি ইউভেন্টাসের প্লেয়ার? দ্য অ্যান্সার উইল বি ইয়েস। সো একটা অল আর একটা অনলি, এইটা বুঝতে পারাই হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং। ডেফিনেটলি এতটা সহজ না। সো এই যে ওয়ার্ল্ডের মারপ্যাচ থাকে, সেটার জন্য তোমাকে ইংলিশে একটু কষ্ট করে ভোক্যাবুলারি এবং রিডিং হ্যাবিটটা বিল্ড করতে হবে, আর কিচ্ছু লাগবে না। ক্রিটিক্যাল রিজনিং
কোনোই ক্রিটিক্যাল না, জাস্ট যে রিডিং পড়তে পারে, যে অ্যাটলিস্ট পড়ে বুঝতে পারে কি বলছে, তার জন্য মোর দ্যান এনাফ। আর ওয়ার্ডসের মার প্যাচ, যে অল, অনলি, অলমোস্ট, এই ধরনের ওয়ার্ডগুলো, সেগুলো নিয়ে আমরা আমাদের ক্লাসে ডিসকাশন করবো। আই হোপ দ্যাট উইল বি মোর দ্যান এনাফ। অলরাইট, মুভিং ওকে, টু সো একজন স্টুডেন্ট লিখছে যে কোশ্চেনগুলো অনেক বড় বড় হয়, পড়তে পড়তে তো সব টাইম জন্য। হ্যাঁ, অবশ্যই 100% ট্রু। এটা এটা যখন আমরা স্টুডেন্ট ছিলাম আমাদেরও হতো, বাট এই জন্য কিন্তু আমরা আমাদের আমাদের যে প্র্যাকটিস ম্যাটেরিয়ালগুলো বলো বা আমরা হলো গিয়ে ক্লাসে যা পড়াবো, আমরা হলো গিয়ে ধরো প্রথমে একদম হলো গিয়ে যে জিনিসগুলো একদম ইজি ওই জিনিসগুলো দিয়ে স্টার্ট করবো। ওই জিনিসগুলো থেকে আমরা আস্তে আস্তে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাব। সো তোমরাও যদি আমাদের সাথে সাথে একদম যেগুলো একদম বিগিনার লেভেল থেকে স্টার্ট করবো আমরা, আমাদের সাথে হলো গিয়ে আমরা তোমাদেরকে প্র্যাকটিস প্রবলেম দিয়ে দিব, তোমরা ওই জিনিসগুলো বাসায় প্র্যাকটিস করবা। দেন আস্তে আস্তে 3টা ক্লাস 4টা ক্লাস পরে দেখবা যে আর ওই রকম বেশি টাইম লাগতেছে না, তোমার হলো গিয়ে বেশি প্যারাও লাগতেছে না। ঠিক আছে, এটা হলো গিয়ে আস্তে আস্তে আমরা অবশ্যই বিগিনার লেভেল থেকে আমরা আস্তে আস্তে প্রফেশনাল লেভেলে যাব। ঠিক আছে। আচ্ছা, সো একজন আসলে ব্রাদার, ওয়ান কোয়েরি, যে ডাস এসএটি প্রেপ সামহাউ ওভারল্যাপ উইথ আইবিএফ? ডেফিনেটলি এসএটি প্রিপারেশন একদমই আইবিএফ সাথে ওভারল্যাপ করে। আমাদের অনেক ফ্রেন্ডলি ছিল আমাদের সাথে যারা এসএটি প্রিপারেশন নেয় এবং মোর দ্যান 1500 মার্কস পায়। পরবর্তীতে হচ্ছে গিয়ে তারা দেশ ছেড়ে চলে যায়, অনেকে আইবিএতেই ছিল। সো এসএটি প্রিপারেশনটা আইবিএর সাথে রিলেট করে কীভাবে, ম্যাথ এবং অ্যানালিটিক্যালে, ম্যাথ এবং ইংলিশে, তুমি যদি ইংলিশ প্রেপ নিয়ে থাকো আইবিএর জন্য, এসএটি তুমি বিশাল হেল্প পাবা। হ্যাঁ, রিডিং কম্প্রিহেনশনগুলো একটু বেশি পড়তে হবে। সাথে সাথে তুমি যদি আইবিএর ম্যাথ কোশ্চেনগুলো করে থাকো, তাহলে তোমার জন্য লেটস সে এসিটির ম্যাথ কোশ্চেন একদমই ডিফিকাল্ট মনে হবে না, উল্টা আরও বেশি সহজ মনে হবে। আচ্ছা, তারপর অনেকের কোশ্চেন ছিল যে ভাইয়া কোশ্চেন তো অনেক বড় বড় হয়, মোয়া যেটা বললো আমিও সেটা বলবো। আমার এখনও মনে আছে, আমি যখন আইবিএ প্রেপ স্টার্ট করি, আমি একটা কোশ্চেন পড়ে বুঝতেছিলাম না যে এই কোশ্চেনটা এতটাই বড় ছিল, এই কোশ্চেনে চাচ্ছে কি, এই কোশ্চেনে হচ্ছে কি, এই কোশ্চেনে আমি কি বের করবো, আমি এটাই বুঝতেছিলাম না। ইয়েস, এটা আমার জন্য না, এটা সবার জন্য হয়। ইট টেক্স টাইম। তুমি যখন আজকে একটা জিনিস স্টার্ট করবা, তুমি অবশ্যই পারফেক্ট থাকবা না। উইথ টাইম, আফটার 3 months, উইথ আ লট অফ প্র্যাকটিস, তুমি ইভেনচুয়ালি ওই টাইম ম্যানেজমেন্টের মধ্যে পড়ে যাবা, যে বড় কোশ্চেন তোমার চোখের দেখাই তুমি বলতে পারছো আচ্ছা চাচ্ছেটা কি ভাইয়া। ডেফিনেটলি ফার্স্ট ডে অ্যান্ড লাস্ট ডে কখনো সেম হবে না। উই উইল ট্রাই ফ্রম আওয়ার সাইড যে তুমি ফার্স্ট ডেতে যেভাবে স্টার্ট করতে হবে, লাস্ট ডেতে গিয়ে ডেফিনেটলি আজকে অনেক বেশি আপডেট করো অ্যান্ড মোটামুটি আমাদের চেয়েও বেটার হয়ে যাও। অলরাইট। ওকে, সো লাস্ট আমি আরো 1-2টা কমেন্ট পড়ি। একজন স্টুডেন্ট লিখছে যে ভাইয়াদের মতে আইবিএ প্রিপারেশন অনেক ইজি। একদম ইজিলি না ভাই, অনেক অনেক ইজি না। আমার ইংলিশে আমি ধরো আমি স্কুল কলেজ থেকে ম্যাথ ভালো পারতাম, ম্যাথে আমার এফোর্ট দেওয়া লাগে নাই। ইংলিশে আমার দিন রাত এফোর্ট দেওয়া লাগছে। আমি মনে আছে আমি এক একদিন হলো গিয়ে ভোর ভোর 4টা-5টা পর্যন্ত আমি ইংলিশ পড়ছি। এইসব জিনিস আমরা বলতে চাই না, মানে বললে আবার মনে হবে যে মানে শো অফ করতেছি কি না, এগুলা বলতে চাই না। বাট না, আইবিএ প্রেপ কখনো ইজি না। মানে তোমরা হয়তো অনেকের কাছে শুনবা একদিনে প্রিপারেশনে চান্স পাই ফেলছে, এক সপ্তাহে প্রিপারেশন না, বাট এগুলো না। দেখো তোমাদেরকে যে বলতেছে সে এক সপ্তাহে প্রিপারেশনে চান্স পেয়েছে, সে দেখো তার ইংলিশ বেসিক পুরা স্কুল লাইফে, সে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত 10 বছর সে ইংলিশটা অনেক ভালো মতো পড়ছে। তার ইংলিশ বেসিক অনেক ভালো ছিল। তার পুরা ক্লাস 1 থেকে 10 পর্যন্ত তার অঙ্কের বেসিক হলো গিয়ে অনেক ভালো ছিল। ঠিক আছে, সো আইবিএ যে চান্স পাও খুব ইজি না, অনেক এফোর্ট দিতে হবে, অবশ্যই এফোর্ট দিতে হবে তোমাদের। আমি যেটা বলবো যে আইবিএতে চান্স পাওয়াটা ইজি না, এটা আমিও এগ্রি করি, ইজি না। তোমার হচ্ছে কি অ্যাকচুয়ালি যে বললাম ফার্স্ট ডে অনেক কিছু টাফ মনে হবে, বাট আস্তে আস্তে গিয়ে মনে হবে যে না এটা সহজ। আচ্ছা, সেখানে হচ্ছে কি তোমাকে প্র্যাকটিস করে করে এই বিল্ডটা করতে হবে, যে কনফিডেন্সটা নিজের মধ্যে নিয়ে আসা। তারপর আরেকটা কোশ্চেন আসে যে ভাইয়া আমি হচ্ছে গিয়ে মোটামুটি তো প্র্যাকটিস করে গিয়ে মাত্র দেখলাম যে অ্যাংজাইটি ফেস করতেছি। এই অ্যাংজাইটি ফেসটা বন্ধ তখনই হবে যখন তুমি এক্সাম দিবা, যখন তুমি প্র্যাকটিস করবা। যত বেশি প্র্যাকটিস করবা, হ্যাবিচুয়েটেড হয়ে যাবা, অ্যান্ড অটোমেটিক্যালি তোমার এনজাইটি লেভেলটা একটু হলেও কমে যাবে। ঠিক আছে, তো নেক্সট স্লাইডে কি আছে? অলরাইট। আইবিএ কিন্তু ইজি না বা হার্ডও না, বাট অনেক বেশি ইন্টারেস্টিং। আমি মোটামুটি 3 বছর ধরে পড়িয়ে আসতেছি। সো আমার লাস্ট যে ক্লাসগুলো হতো সেই ক্লাসে আমি প্রত্যেকের থেকে শুনতাম যে ভাই আমরা আইবিএতে চান্স পাই কি না পাই, বাট উই লার্নড আ লট। আমরা এই পুরো প্রিপারেশনটাকে অনেক বেশি এনজয় করছি, অ্যান্ড অ্যাকচুয়ালি আমাদের থিঙ্কিং লেভেলটা, অ্যানালিটিক্যাল স্কিলটা একটু বেটার হয়ে গেছে। সো ইটস ভেরি মাচ ইন্টারেস্টিং অ্যাডমিশন টেস্ট, যেটা তুমি 7 দিনেই বুঝে যাবা যে অ্যাকচুয়ালি এনজয় করতেছো আইবিএ প্রেপটা। আমি এমন অনেককেই চিনি যারা হচ্ছে গিয়ে ম্যাথে অনেক প্যারা খায়, অ্যান্ড ম্যাথে প্যারা খেয়ে বা ইংলিশে প্যারা খেয়ে ও পাজল করতে করতে ভালো লাগে, অ্যান্ড যখন ওর মুডটা একদম নর্মাল হয়ে যায় তখন আবার ম্যাথে ব্যাক করতেছে। ইটস অ্যান ইন্টারেস্টিং অ্যাডমিশন থিং। আচ্ছা, ভোক্যাবুলারি অ্যান্ড রিটেন নিয়ে একটু কথা। আচ্ছা, আমি তোমাদের একটা কমেন্ট করেছিলাম যে আমি ভোক্যাব নিয়ে কথা বলবো, ভোক্যাবে অ্যাকচুয়ালি কী হয় না হয়। আমি একটা স্টোরি অনেক শেয়ার করি, সো অনেকেই শুনে ফেলছে হয়তো বা। আমি যখন নটরডেম কলেজে সেন্টআপ 1 এক্সাম দিই, সেন্টআপ 1 এক্সামে আমি হচ্ছে গিয়ে সিনোনিম অ্যান্টোনিম একটা কোশ্চেন আসে, সেখানে আমি আউট অফ 10 10-এর মধ্যে
এনডিসিতে আমি 1 পাই, মাত্র 1। মানে আমার 10টার মধ্যে 9টার শব্দ আমি কখনো আমার লাইফে দেখিই নাই। এটা আমার কলেজের কাহিনী। সো সেখান থেকে যখন আমি আইবিএ প্রেপ নেওয়া স্টার্ট করি, এবং যে বললাম না যে প্রথম দিন অনেক মনে হয় কঠিন, প্রথম দিন মনে হয় কিছুই পারবো না, পরবর্তীতে গিয়ে আমি যখন ভোক্যাব পড়াটাকে এনজয় করা স্টার্ট করি, আমি শব্দটাকে মুখস্থর বাইরে গিয়ে শব্দটাকে আমার নিজের লাইফে ব্যবহার করা শুরু করি, আমি আমার ফেসবুক পোস্ট, আমার টেক্সট বা আমার নিজের লেখালেখিতে আমি শব্দটাকে ইউজ করি, তখন দেখা গেল যে না, আসলে ইন্টারেস্টিং। অ্যান্ড সেটা এমন হয়ে যায় যে আমি 7,000+ ওয়ার্ডস মুখস্থ করে ফেলি। ইটস নট মুখস্থ, অন্তস্থ করে ফেলি। অ্যান্ড আলটিমেটলি আমার ভোক্যাব নিয়ে আর কতটা প্যারা খাইতে হয়নি। এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা কথা যে আমরা হচ্ছে নর্মালি কি করি, নর্মালি হচ্ছে আমরা ভোকাবুলারি মুখস্থ করার চেষ্টা করি, বাট এটা যদি ডে টু ডে লাইফে ইউজ করা যায়, বা হচ্ছে আমরা যে আর্টিকেলগুলো পড়তেছি বা কোনো নোভেল পড়তেছি বা কোনো এডিটোরিয়াল পড়তেছি বা হচ্ছে ইংলিশ নিউজ পেপার পড়তেছি, এই জিনিসগুলোর সাথে যদি আমি মানে আমার যে ওয়ার্ডগুলো আমি প্রতিদিন শিখতেছি বা জানতেছি, সেগুলো যদি ডেইলি লাইফে আমি ইউজ করতে পারি, তাহলে ওইটা মানে অন্তস্থ হয়ে যায়। আমি এখানে আরেকটা কথা বলবো যে ক্রিটিক্যাল রিজনিং এর কথাটা আসলো, আমার ইংলিশ স্কিলটা, আমার যদি ভোকাবুলারি স্কিলটা, ইংলিশ নলেজের যে অ্যাডাপ্টেবিলিটিটা সেটা যদি আমার ভালো হয়, তাহলে কিন্তু ক্রিটিক্যাল রিজনিং কোশ্চেনটা আমার বুঝতেও সুবিধা হবে। এবং এইখানে ইংলিশ মানে ভোকাবুলারির সাথে রিলেটেড কিন্তু হচ্ছে রিডিং কম্প্রিহেনশনটা। সো তুমি যদি রিডিং কম্প্রিহেনশন ভালো পারো, তাহলে কিন্তু তুমি হচ্ছে দেখা মানে ইংলিশের ভোকাবুলারিটার সাথে রিলেটেড হচ্ছে রিডিং কম্প্রিহেনশন, ক্রিটিক্যাল রিজনিং অ্যান্ড অল, মানে সব কিছুই কিন্তু হচ্ছে জাস্ট ইংলিশটা মানে ভোকাবুলারিটা অন্তস্থ করার সাথে জড়িত আর কি। আচ্ছা, সো রিটেন নিয়ে একটু কথা বলবো। রিটেনে আমি অলরেডি বলছি তোমাদের কি আসে, প্যারাগ্রাফ আসে, এসে আসে, তারপর হচ্ছে ট্রান্সলেশন আসে, তারপর হচ্ছে আমাদের বছরের গ্রাফ অ্যান্ড চার্ট আসছিল। আচ্ছা, রিটেনটা কি কি আসে ভাই? রিটেনটা অনেক কঠিন আসে। আমাদের সময় আসছিল অনলাইন লার্নিংয়ের ইম্পর্টেন্স নিয়ে। আমাদের পরের ব্যাচে আসছিল বৃষ্টির দিন, রেইনি ডে। এখন রেইনি ডে লিখতে পারবা না, এটা আমি বিশ্বাস করি না, কিন্তু সময়ের মধ্যে লিখে পারাটা সব থেকে বড় স্কিল। গ্রামাটিক্যাল কোনো ভুল না করাটা সব থেকে বড় স্কিল। তারপর কি আসে ভাই? এসে আসে। ভাই এসেতে কি আসে? এসে কি আর অনেক বড় না? আইবে তোমাকে একটা লিমিটেড পেজ দিয়ে দেয়, লেটস সে 1 পেজ বা 1.5 পেজ, 1.5 পেজের মধ্যে লিখতে হয়। আমাদের কি আসছিল? আর্গুমেন্টেটিভ এসে, যেগুলো আমরা ক্লাসে ডিসকাশন করবো। সেখানে আসছিল ইয়োর হেড অর ইয়োর হার্ট, মানে তোমার ব্রেইন অর তোমার হার্ট, তুমি কোনটাকে পিক করবা অ্যান্ড কেন পিক করবা। সো এই ধরনের কোশ্চেন খুবই মজার, লিখে খুবই মজা পাওয়া যায়, বাট ওই যে সময়ের মধ্যে লিখতে হবে। ট্রান্সলেশন আসে, ছোট্ট ছোট ট্রান্সলেশন। এখানে অবশ্যই ওই যে ইডিয়াম ফ্রেজ টাইপ আসে না, যে এইটার আমি জানি না কি বলে, যে চীন রোম একদিনে হয়নি, রোম ওয়াজ নট, যাই হোক, এরকম অনেক কিছু, এরকম এগুলো আমি একদম পারি না, আমি অনেক বাজে এইসবে। বাট আমাদের সময় একদম ইজি ইজি ওয়ার্ডগুলো আসলে, যেগুলো হচ্ছে তুমি পড়ে যেটা বাংলা লিখে দিবা, বা এটা যদি হ্যাঁ ইংলিশ আসে তোমাকে বাংলা লিখতে হয়, সো বাংলা লিখে দিবা অ্যান্ড ইউ উইল ইভেনচুয়ালি গেট মার্কস। তারপর গ্রাফ অ্যান্ড চার্ট আসছিল, যে গ্রাফ অ্যান্ড চার্টটা জাস্ট অ্যানালাইসিস করতে হয়, ছোটোবেলায় স্কুল কলেজে যেভাবে লিখে আসছো ওইভাবেই। কিন্তু তাও ভাইয়া কেন পারে না? গত বছর আমার 3জন স্টুডেন্ট আমাকে নক করে যে ভাইয়া আমাদের মার্কশিট গত বছর ফর দ্য ফার্স্ট টাইম মার্কশিট পাবলিশ করা হয় আইবিএর বিবিএর ইতিহাসে, গত 31টা ব্যাচে কখনো দেওয়া হয়নি আমার জানা মতে। গত ব্যাচের মানে জাস্ট বিবিএ 32nd যারা, ওরা মার্কশিটটা দেখতে পায়, সেখানে অনেকের খুবই খারাপ লাগতেছে বলতে, বাট সুন্দর করে লেখা ছিল রিটেনে অকৃতকার্য, ফেইল্ড ইন রিটেন। তার মানে ওদের মার্কস, ওদের ইংলিশের মার্কস অন্যান্য যারা আইবিতে চান্স পেয়েছে তাদের থেকেও বেশি। ওরা আমাকে দেখাচ্ছিল ভাই আমার ইংলিশে থ্যাঙ্কস টু ইউ, আমি ইংলিশে এরকম মানে জাস্ট আমাকে বললো যে ভাই আমি ইংলিশে, আই হোপ আই ডিড নট ডিসঅ্যাপয়েন্ট ইউ, কারণ আমি পাস করছি, বাট আই ডিসঅ্যাপয়েন্টেড মাইসেলফ, কারণ আমি রিটেনটা নিজে লিখতে পারিনি। সো এই যে এই ধরনের রিটেনের জন্য আমি তখন আমার পার্সোনালি খুব খারাপ লাগে যে সেই ছেলেটা ইংলিশে পাস করলো, ম্যাথে পাস করলো, অ্যানালিটিক্যালে পাস করলো, রিটেনে ফেল করছে। মানে এইটার কারণ কি? পরবর্তীতে জাস্ট প্র্যাকটিসটা করা হয়নি, কারণ হি ওয়াজ ভেরি কনফিডেন্ট যে সে ও রিটেনে খুবই ভালো, ও তো অনেক ভালো লিখতে পারে, বাট ওই যে সময়ের মধ্যে লিখতে পারেনি। সো আমাদের কোর্সে আমরা 3টা রিটেনের ক্লাস নিব, অ্যান্ড উই চ্যালেঞ্জ, এটা কোথাও নাই রিটেন ক্লাস নিয়ে। অ্যান্ড এটার কারণ এই না যে তোমাদের রিটেন আমরা শিখিয়ে ফেলবো একদিনে, এইটা বলবো তোমাদের যে রিটেন ক্লাসটা করার পরে তোমার মধ্যে একটা আগ্রহ আসবে যে ভাইয়া আমি রিটেন লিখবো, এবং তুমি যদি 1 মাস ধরে কন্টিনিউসলি লিখো, আই হোপ ওই 3জনের মতো বা ওরকম অনেকেই আছে যারা রিটেনে ফেল করছে, আই হোপ এরকম একজনও থাকবা না, বিকজ রিটেনের ইম্পর্টেন্সটা বুঝে গেছে, আই হোপ। অলরাইট, নেক্সট আপ উই হ্যাভ। আচ্ছা, তো দেখো আমি তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে আমি আর একটু আলোচনা করতে চাই, অ্যাড করতে চাই, কারণ যেহেতু আমিও একদম ইংলিশে একদমই দুর্বল ছিলাম। এখানে আমি দেখলাম যে অনেকে লিখতেছো যে ভাইয়া ইংলিশ একদমই পারি না, বা হলো গিয়ে ওয়ার্ডের মিনিং পারি না। সো দেখো আমি যখন আমার অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া স্টার্ট করলাম, ওই টাইমে আমি হলো গিয়ে ফার্স্ট ইয়ারের কোশ্চেন 1-2টা হলো গিয়ে দেখছি। আমি দেখলাম যে ম্যাথ পারতেছি, অ্যানালিটিক্যালও মানে এটা আমি অনেকবারই বলতেছি ম্যাথ, বাট ইংলিশ আমি দেখলাম
যে 25-30-এর মধ্যে 8-10ও পাইতেছি না, মানে অনেক বাজে করতেছি, আমি কিচ্ছু পারতেছি না ইংলিশ, ঠিক আছে। তো ওই টাইমে আমি বুঝছি যে আমার যদি আইবিএতে ঢুকতে হয় আমাকে মানে সবচেয়ে বেশি এফোর্ট দিতে হবে ইংলিশে। অ্যান্ড ইংলিশের মধ্যে একটা জিনিসে আমি হলো বারবার আটকে যাই, সেটা হলো গিয়ে ভোকাবুলারি। আজকে পড়লাম 2 দিন পরে মনে থাকে না, আজকে পড়লাম 1 সপ্তাহ পরে মনে থাকে না। এই জন্য তোমাদের যখন ইংলিশ ক্লাসগুলো হবে, তোমাদের ইংলিশ ক্লাস যখন নেবে জয়নাল ভাই, অমর ভাই, অবশ্যই তারা অনেক কিছু বলবে। জাস্ট আমি আমার এক্সপিরিয়েন্সটা বলতেছি। আমি হলো গিয়ে ভোকাবুলারির জন্য একটা টেকনিক অনুসরণ করতাম, সেটা হলো গিয়ে ফ্ল্যাশ কার্ড টেকনিক্স। অ্যান্ড আমি আমার একটা ফ্ল্যাশ কার্ড আমার অ্যাডমিশন টাইমের 2020 সালে আজকে আনছি তোমাদের দেখানোর জন্য। দেখো আমার ফ্ল্যাশ কার্ডগুলো হলো এই যে দেখো, একটা এরকম এরকম একটা, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে দেখো এইখানে হলো গিয়ে এই পৃষ্ঠাতে হলো গিয়ে ইংলিশটা লেখা, আর এটার হলো গিয়ে এইদিকে যে উল্টা সাইড এখানে হলো গিয়ে বাংলা মিনিংটা লেখা। এরকম করে অনেকটা, প্রায় আমি কি করতাম 20টা করে হলো গিয়ে লিখতাম ফ্ল্যাশ কার্ড। তো ধরো ধরো একটা ফ্ল্যাশ কার্ডের স্ট্যাক আমি বানাইলাম, ওইটা ধরো আমার মোটামুটি 3-4 দিনের মধ্যে মুখস্থ হয়ে গেলো। এই ক্ষেত্রে কি কি অসুবিধাগুলো হয় আমি ফেস করছি, আমি তোমাকে বলি। ধরো আমি যখন একটা জিনিস অনেকবার পড়ছি, 8-9 বার পড়ছি, আমার কিন্তু অটোমেটিক এইটার পরে এটা আসবে, এটার পরে এটা আসবে, এটা কিন্তু হলো গিয়ে মাথায় আইডিয়া হয়ে গেছে যে আমি জানি এই ওয়ার্ডটার পরে এই ওয়ার্ডটা আসবে। তো আমার কিন্তু ব্রেনের উপর যেই যেই কি বলে এটাকে অ্যাক্টিভ যে লার্নিংটা, ওইটা কিন্তু হলো গিয়ে হইতেছিল না। ওই সময় আমি কি করছি, আমি এই যে স্ট্যাকটা আছে ওইটার হলো গিয়ে স্ট্যাপলার খুলছি, দেন কি করছি যে 20টাকে আমি হলো গিয়ে ওলট পালট করছি, দেন আমি আবার স্ট্যাপলার মারছি। কারণ কারণ এই কি আমি যে ওলট পালট করার পরে কিন্তু এটার পরে এটা আসবে নাকি এটার পরে এটা আসবে, এটা কিন্তু আমি হলো আগে জানতাম না। দেন আমি কি করছি, ধরো হলো গিয়ে 20টা করে আছে, 20টার মধ্যে আমি দেখলাম যে আমি হলো গিয়ে 18টা করে পারতেছি সবগুলো। একটা স্ট্যাক থেকে 2টা করে আমার হলো গিয়ে মনে থাকতেছে না, তো আমি স্ট্যাপলার আবার খুলছি, আবার খুলে যেই 2টা আমার হলো গিয়ে আমি আটকাইতেছি বারবার। এরকম করে ধরো গিয়ে 10টা স্ট্যাক থেকে আমি হলো গিয়ে 2টা করে নিছি, টোটাল মোট করে হয়েছে মোট 20টা। ওই 20টাকে আমি আবার স্ট্যাপলার মারছি, আবার স্ট্যাপলার মারে ওই যে জিনিসটা যেটা আমার বেশি ডিফিকাল্ট লাগতো ওইটা আমি পড়ছি আরও বেশি। এইভাবে আমি হলো গিয়ে ভোকাবুলারির যে উইকনেসগুলো অতিক্রম করছি। ওকে, আচ্ছা, সো তোমাদের মুয়াজের মতোই, মুয়াজ যেটা বললো যে এরকম স্ট্যাক বানিয়ে হচ্ছে ওয়ার্ডস লিখে করতো। সো ভাই কোভিডের মাঝখানে অনলাইন ব্যাচ, আমরা অনলাইনে কোভিডের মাঝখানে আমার কখনো মনে হয় না যে আমি এগুলো কিনতে বাইরে যাব। আমি যদি একবারই বের হইতাম, সেটা হচ্ছে ফুটবল খেলতে সকালবেলা, এরপর বাসায় চলে আসতাম। সো আমি যেটা করতাম সেম কাজটাই করতাম, বাট খাতায় করতাম। জাস্ট খাতার এক সাইডে আমার মিনিং থাকতো, অপোজিট সাইডে আমার ওই ওয়ার্ডটা থাকতো, ঠিক আছে, একটা ওয়ার্ড অ্যান্ড তার অপোজিটে মিনিংটা। সো আমি আলটিমেটলি এগুলো নিয়ে ডিসকাশন করবো পরবর্তীতে। লেটস মুভ টু আওয়ার নেক্সট টপিক, দ্যাট ইজ কোর্স টাইমলাইন। কোর্স টাইমলাইন নিয়ে মজ। আচ্ছা, এটা নিয়ে আমরা হলো গিয়ে তোমাদের যে রুটিনটা দেখাইছিলাম, ওইটাই আমাদের যে কোর্সটা, ওই কোর্সটা আমাদের এই মাসের 14 তারিখ থেকে স্টার্ট হবে। অ্যান্ড তোমাদের আমরা দুর্গাপূজার মধ্যে 3 দিন বন্ধ দিব। অ্যান্ড আমাদের যে কোর্সটা, আমাদের টোটাল 75টা ক্লাস, এটা হলো গিয়ে নভেম্বরের 11 তারিখে গিয়ে শেষ হবে। এরপর আমরা তোমাদের জন্য 12টা হলো গিয়ে ফাইনাল মক টেস্ট নিব তোমাদের। রাইট, সো এই কোর্স টাইমলাইনটা তোমরা হচ্ছে গিয়ে আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে এএসটি শপে। সো এটা নিয়ে আর কথা না বলি, অ্যাবাউট উইকলি এক্সামস, এটা আমি বলি উইকলি এক্সামসে যেটা করতে চাচ্ছি আমরা, সেটা হচ্ছে উইল বি ভেরি ফাস্ট রাইট নাও। আচ্ছা, সো অ্যাবাউট উইকলি এক্সাম যেটা হবে, যে তোমাদের 6টা ক্লাস হবে এভরি উইক, অ্যান্ড সেই ক্লাসের পরে ফ্রাইডেতে গিয়ে আমরা হচ্ছে গিয়ে তোমাদের ওই যে টপিকগুলো পড়িয়েছি তার পাশাপাশি একটা টেস্ট রাখবো। সেই টেস্টে গিয়ে হচ্ছে তোমরা পরীক্ষা দিতে পারো যে তোমাদের অ্যাকচুয়ালি কী কী অবস্থা, কোথায় তোমাদের উইকনেস, কী করতে। আমি সবাইকে সাজেস্ট করবো যে পরীক্ষাগুলো দিও, এই পরীক্ষা দিলে তুমি বুঝতে পারবা তোমার উইকনেসটা আসলে আছে কিনা, থাকলে সেই ক্লাসগুলো তুমি আবার করতে পারবা, প্র্যাকটিসে তুমি আবার করে ফেলবা। সো উইকলি টেস্টটা ইজ আ ডেফিনেটলি ইম্পর্টেন্ট থিং। আর হচ্ছে গিয়ে এই উইকলি টেস্টের পরে হচ্ছে কি আমরা মক টেস্ট দেখবো, যেগুলো হচ্ছে গিয়ে উই হ্যাভ ডিসকাস অলরেডি। আর তোমাদের টোটাল 12টা হবে উইকলি টেস্ট, ঠিক আছে। আচ্ছা, সাইমুলটেনিয়াস প্রিপারেশন আমরা এটাও কিন্তু কভার করে ফেলছি। তোমাদের মাসুর ভাই অলরেডি ইঞ্জিনিয়ারিং প্লাস আইবিএ নিয়ে ডিসকাস করেছে, মুয়াজ হচ্ছে গিয়ে অলরেডি মেডিকেল প্লাস আইবিএ নিয়ে কথা বলেছে যে না, হি ইজ সাকসেসফুল। আমি হচ্ছে ভার্সিটি, বিইউপি অ্যান্ড আইবিএ এগুলো নিয়ে প্রিপারেশন নিয়েছিলাম, এবং মোটামুটি 3টাতেই আসছিল। সো এইটাই হচ্ছে গিয়ে আমাদের সাইমুলটেনিয়াস প্রিপারেশন। অনেকে ভাবো যে ভাইয়া আপনি পারছেন বলে কি আমি পারবো কিনা। ইয়েস, আমরা পারছি বলেই তুমি পারবা। তুমি যদি স্টাডি করে থাকো অ্যান্ড তোমার স্টাডিটা যদি এফিসিয়েন্ট হয় অ্যান্ড এফেক্টিভ হয়, ডেফিনেটলি ইউ উড গেট ইন। আইবিএর জন্য অতটা পড়া লাগে না, ডেইলি 2 থেকে 3 ঘন্টা। অ্যান্ড ট্রাস্ট মি, আমি যখন এটা বলতেছি আসলেই 2 থেকে 3 ঘন্টা, বাট তোমাকে মনোযোগ দিয়ে পড়তে হবে। আর যাদের মনে হয় যে না ভাইয়া সবাই তো সেম না, আমার তো একটু বেশি পড়তে হবে, তুমি নিজেকে ইভ্যালুয়েট করো। তোমার যদি মনে হয় যে ভাই আমার তাহলে 4 ঘন্টা লাগতে পারে, তুমি 4 ঘন্টায় যাও, বাট ঘন্টা দিয়ে জাজ করো না, কারণ প্রত্যেকেই নিজের মতো ডিফারেন্ট। ইয়েস, সাইমুলটেনিয়াস প্রিপারেশন পসিবল। আমাদের ব্যাচে অনেকেই ইঞ্জিনিয়ারিং প্লাস আইবিএ, বুয়েট প্লাস আইবিএ ক্র্যাক করেছিল, এবং তারা সাকসেসফুলি আইবিএতে পড়াশোনা করতেছে। লাইফ অ্যাট আইবিএ, আমরা একটু সবাইকে যাবো এখানে, ঠিক আছে, এটা কি হয় অ্যাকচুয়ালি আইবিএতে।
আইবিএল লাইফ। সো এখানে ফার্স্ট মাসুর ভাই মাসরুর ভাইয়ের ছবি। না না এই আসলে আইবিএর যে সময়টা কাটছে এটা আসলে খুব অসাধারণ একটা সময় কাটছে। মোটামুটি ধরো যে আমি মূলত খেলাধুলা বেশি করতাম, তো এছাড়াও ধরো আমাদের যেই পুরাটা যখন কারিকুলাম চলে ওই সময়টাতে বিভিন্ন টাইপের আমাদের দেখা যেত যে প্রেজেন্টেশনের পাশাপাশি দেখা যেত অনেকগুলো বিজনেস কম্পিটিশন হতো। তো ওই কম্পিটিশনগুলো আসলে দেখা গেছে যে শুধুমাত্র যে আমার ওখানে পার্টিসিপেট করে মানে আমি খুব এনজয় করছি শুধু তাই না, বরং ওখান থেকে অনেক কিছু শিখছি। তো আহ, এছাড়াও ধরো আমাদের যেই স্পোর্টস ইভেন্টগুলো হয় এগুলো আসলে মানে খুবই দারুণ। তুমি মানে এখানে আমাদের কয়েকটা লেয়ারে স্পোর্টস সেগমেন্টটা হয়। দেখা যায় ঢাকা ভার্সিটির এনভায়রনমেন্টটাই তো এমনিতে আলাদা। তো সেইখানে দেখা যায় সেন্ট্রালি যে খেলাধুলা তার পাশাপাশি আইবিএর নিজস্ব হোস্টেলে খেলাধুলা আছে, তারপরে আইবিএর প্রিমেসের মধ্যেও খেলাধুলা আছে। তো আসলে ওই সময়গুলো আসলে খুব দারুণ কাটে। আর এমনিতে তোমরা দেখছো যে এই যে তোমাদের মুয়াজ ভাই ওমর ভাইও দেখো সারাদিন খেলাধুলা করে, হ্যাঁ সারাদিন খেলাধুলা করে।